স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। এসএসসি জিডি 2024-25 পরীক্ষা কিন্তু চলছে। পেপার অ্যানালাইসিস করা সম্পূর্ণরূপে বন্ধ এবং এর অবশ্যই অনৈতিক বটে। তবে আমরা চেষ্টা করেছি যে টপ 20টা অঙ্ক, একদম সেরা 20টা অঙ্ক করানোর চেষ্টা করবো এবং তোমরা পারবে আমি জানি। কিন্তু আমার মনে হলো এই অঙ্কগুলোর না, এই যে ধরনগুলো একটু আলাদা টাইপের এবং এই অঙ্কগুলো আমার মনে হয় পরীক্ষায় আসবে বা আসছেও বটে। তো এই প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের চ্যাপ্টার যার মধ্যে বোট অ্যান্ড স্ট্রিম আছে, যার মধ্যে তোমার বর্গমূল ঘনমূল আছে, তো যার মধ্যে চক্রবৃদ্ধি সুদ আছে, তো আমি এই সব কিছু মিলিয়ে একদম সেরা 20টা প্রশ্ন আমি তোমাদের সাথে করাতে চলেছি। এবং এই 20টা প্রশ্নের পিডিএফ যদি তুমি পেতে চাও অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। এবং যারা যারা ক্লাস দেখছো আগে লাইকটা করে নিয়ে ক্লাসটা দেখা শুরু করো। তো আমি তোমাদের সময় নষ্ট করব না, আমি একদম প্রথম প্রশ্নে তোমার স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নেই তোমার স্ক্রিনে দেওয়া কি 15 সেন্টিমিটার ব্যাসার্ধ 112 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর তির্যক উচ্চতা কত? তাহলে আমি বারবার বলেছি যে এসএসসি জিডিতে পরিমিতি ত্রিমাত্রিক মাস্ট আসবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে দেখো, সবার আগে পরিমিতি ত্রিমাত্রিক আমি যদি আঁকতে চাই, আমি এটা শঙ্কু যদি আঁকি, আমি তো খুব ভালো আঁকি। তাহলে এই যে শঙ্কুটা, যেটা মাথায় পড়ার জন্য এত দূর, প্রত্যেকে চ্যালেঞ্জ কিন্তু এটা মাথায় পড়ার জন্য, ছেলেদের কথা বলছি, যে একটা শঙ্কু আমাদের মাথায় তুলতে হবে। শঙ্কু মাথায় না তুললে তো চাকরি বাকরি পাওয়া কারণ কি, শঙ্কু মাথায় তুলতে হবে। তাই তো এই শঙ্কুর ব্যাসার্ধ যদি বলি, এটা হলো ব্যাসার্ধ, এটা হলো তার লম্ব উচ্চতা, এটা হলো তার লম্ব উচ্চতা, আর এটাকে আমরা বলি হলো তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। আমি বহুবার বলেছি এই স্ল্যান্ট হাইট মানে কি স্যার, রুট ওভার উচ্চতার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে পরিষ্কার কথা উচ্চতা আর ব্যাসার্ধের স্কোয়ার, মানে বাংলা পিথাগোরাস, এখানে আর কোনো রকম অন্য কিছু নেই। তাহলে আমি কি করব, এইচ এর মান কত দেওয়া আছে স্যার? এইচ এর মান দেওয়া আছে 112 বর্গ প্লাস আর মানে কত, 15 বর্গ। তাহলে 100 বর্গ, 112 বর্গ, পরিষ্কার কথা। তো এটাও আমি তোমাদের অনেকবার শেখানোর চেষ্টা করেছি যে 3 ডিজিটের বর্গ কি করে করব। অনেকগুলো নিয়ম আছে, সব থেকে সেরা নিয়মটা বলি, এইভাবে ঠিক ভাঙবে, এইভাবে ঠিক ভাঙবে। 11 বর্গ করবে 121, 2 বর্গ করবে 0,4, 11 ইন্টু 2 22, 22 দুখুনি 44, 44টা ঠিক এইখানে যোগ করবে, এই জায়গাটা ছেড়ে দেবে। তাহলে কত আসলো? 12544। এটা হয়ে গেল তোমার 112 বর্গ। আমি আগেও তোমাদের শিখিয়েছি বর্গ করার নিয়ম, ঘন করার নিয়ম বা ঘনমূল করার নিয়ম। তাহলে দেখো এটা কত পেলাম, এটা পেলাম তোমার 12544 এবং 15 বর্গ নিশ্চয়ই আমরা জানি, 15 বর্গ কত জানি, 225 আমরা জানি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 5 আর 4 9, 5 আর 4 9, 4 আর 2 6, 5 আর 2 7, 12769, 69, 13 13 69, বেসিক্যালি দ্যাট ইজ, এটা হলো 113 বর্গ। তাহলে এল এর মান আমরা কত পেয়ে গেলাম? 113। তো এখানে কিন্তু অঙ্কর থেকে ব্যাপার বর্গ আর বর্গমূল তুমি করতে জানো কিনা, এটাই হচ্ছে আসল জায়গা এখানে, আর এখানে বিশেষ কিছু শেখার নেই। ওকে, সো চলো আমরা এবার পরের প্রশ্নে চলে আসবো। নেক্সট প্রশ্ন, 10%, 16% এবং 25% এই 3টি ক্রমিক ছাড়ের ইকুইভ্যালেন্ট ছাড়, সমতুল্য ছাড়। আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি 3খানা চার এরকম তিরখানা ছাড় পরপর থাকে, আমি বলেছি কোনো রকম সাকসেসিভে যাবে না, ডিরেক্ট ধরে নেবে জিনিসটার এমআরপি ছিল 100 টাকা। প্রথমটায় 10% ছাড় পেয়েছো, দ্যাট ইজ 90/100। তারপরেরটায় 16% পেয়েছো, দ্যাট ইজ 84/100 পে করে এসছো। 25% মানে কত পে করে এসছো? 75/100 পে করে এসছো। ব্যাস, অঙ্ক তোমার এখান থেকে সহজ সরল এবং তরল হয়ে যাবে। এই 100 কাটবে, এটা 3 করবে, এটা 4 করবে 25 দিয়ে কেটে, এটা 4 দিয়ে কাটবে, এটা হবে 21, এবং এটা কাটবে কত স্যার? এত স্যার 9 × 63/10। ভালো করে বোঝো,
যাই আসুক না কেন লাস্টে কত আসবে 0.3 আসবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা 100 থেকে বাদ দিলে 3 নং 27 0.7 আসবে। আমরা 100 থেকে বাদ দিলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই অপশানটা ছাড়া কিছু হবে না। তাহলে অঙ্কটা আর কিন্তু করার প্রয়োজন নেই, আমরা করব না, পরীক্ষার হলে তো করব না, বাট তোমাকে আমি দেখাই। তাহলে এটা কত আসছে স্যার? 3 নং 27 7 হাতে 2 9 6 54 আর 2 56.7। তাহলে এইবার তুমি বলো 56.7 যদি হয় 100 থেকে যদি বিয়োগ করে দাও, তোমার উত্তর কিন্তু চলে এসছে 43.3%। করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, একটা সুন্দর সরল তরল করে করব। কি দেখতে পাচ্ছ? 2/5x প্লাস 3/10x আর 3/5x, যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যে না, এই প্রত্যেকটা ডাইরেক্ট আমরা কি করে দেব? লসাগু করে দেব। লসাগু কত? 10। তাহলে 2 দুগুণী কত? 4x প্লাস এটা 3x আর এটা কত হবে? -6x ইকুয়াল টু 541। সিম্পল বীজগণিতের প্রবলেম থাকবে। দেখো 7টা x থেকে 6টা x বাদ দিয়ে দিচ্ছ আর 10টা ওদিকে গুণ হয়ে গেল, তাহলে কত হলো? 5410 উইল বি দ্য রাইট আনসার। আশা করি প্রত্যেকের কাছে পরিষ্কার। বলো, কোথাও কোনো সংশয় নেই? আশা করি সবার কাছে একদম বোধগম্য হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সেশনটা শেয়ার করে দিও তোমাদের ভাই বোন বন্ধু যারা এসএসসি জিডির প্রস্তুতি নিচ্ছে, যাদের সামনে পরীক্ষা আছে, সামনের দিনগুলোতে পরীক্ষা আছে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করা আর জানিও অবশ্যই কমেন্ট করে তোমাদের কেমন লাগছে। দেখো এরপর টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের এই প্রশ্নগুলো সিম্পল প্রশ্ন থেকে আমি মনে করি এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেখানে 2-3টে ফ্যাক্টর থাকে অন্তত। কি বলছে? 5 জন পুরুষ 12 দিনে একটা কাজ করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা বার করছি। 5 জন পুরুষ 12 দিনে যে কাজটা করতে পারে, ঠিক সেম কাজটা 10 জন মহিলা 8 দিনে করে দিতে পারে। দেখো ভালো করে বুঝবে, এখানে 60 জন পুরুষ, পরিশ্রমটা কম হবে তোমার, আর এখানে 80 জন মহিলা। তাহলে এখানে তোমার 3 জন পুরুষ আর এখানে 4 জন মহিলা। সখী তুমি যার, তুমি তার না, বহুবার বলেছি। তাহলে পুরুষ ইস্টু মহিলা কত? একটা পুরুষ একদিনে 4টে, একটা মহিলা একদিনে 3টে কাজ করতে পারে। এবার যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, 5টা পুরুষ, একজন পুরুষ 4টে করে করতে পারলে 5টা পুরুষ 20 আর 12 দিন ধরে কাজ করলে মোট কাজ কত? 240। অনেকে বুঝতে পারবে না, আমি আবার লিখে দিচ্ছি 5 × 4 × 12। তাহলে মোট কাজ কত? 240। এই কাজের দায়িত্ব কারা কাঁধে তুলে নিয়েছে? এই কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে 3 জন পুরুষ আর 4 জন মহিলা। 3 জন পুরুষ একদিনে কটা করতে পারে? 3 × 4 = 12টা করতে পারে। আর 4 জন মহিলা কটা করতে পারে? 4 × 3 = 12টা করতে পারে। অর্থাৎ ওরা দুজনে মিলে এক এক দিনে কতটা কাজ করে? 24টা কাজ করে। যেখানে টোটাল কাজের টার্গেট কত? 240। তাহলে 240টা কাজ করতে কতদিন সময় লাগবে স্যার? ইয়েস, কম নয় বেশি নয়, 10 দিন সময় লাগবে। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে। বল, সংশয় আশা করি থাকবে না। প্রত্যেকটা লাইন আমি ভেঙে ভেঙে করার, এবং দেখো বেশি আজকে ভাঙবো না, কারণ আমাদেরকে শর্টেজ সলিউশন যেখানে টাইম বাঁচাতে পারি। বারবার বলেছি যে এসএসসি জিডির অঙ্ক মিনিমাম 16 থেকে 19 মিনিটের মধ্যে নামানোর চেষ্টা করবে, তা না হলে কিন্তু মুশকিল আছে। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে আমি চলে আসবো। পরের প্রশ্ন তোমার স্ক্রিনে। দেখো তার আগে বলি, দেখো এসএসসি জিডির পরের বারে যারা 2026-এর প্রস্তুতি নিতে চাইছো তারা আমার সাথে নিতে পারো, বাট আমি বলবো শুধু এসএসসি জিডি তো কারো টার্গেট আজকাল নয়। তোমরা এসএসসি জিডিও দিচ্ছ, এনটিপিসিও দিচ্ছ, গ্রুপ ডিও দিচ্ছ। এসএসসি জিডি নিলে তুমি 3টে ব্যাচ রেকর্ডেড পাবে, এনটিপিসিতে লাইভ একটা, গ্রুপ ডিতে লাইভ একটা। এলপিতে তুমি 2টো রেকর্ডেড ব্যাচ পাবে, কনস্টেবলে তুমি 2টো রেকর্ডেড ব্যাচ পাবে, এমটিএসে তুমি একটা রেকর্ডেড ব্যাচ পাবে, মানে কমপ্লিট যেগুলো। তাহলে এখানে 5টা, ওখানে 8টা, 10টা, প্রায় 10টার কাছাকাছি ব্যাচ, 10টার বেশিই পাবে। সবকটা একসাথে পেতে তোমার 762 টাকা খরচ। তাহলে মারাত্মক লাভ। যদি মনে করো তুমি জয়েন করতে চাও, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো স্যার আমি জয়েন করতে চাই, আপনাদের সাথে আগামীবারের সমস্ত প্রস্তুতি আমি নিতে চাই। এবং স্যার এটার ভ্যালিডিটি কতদিন? 1 বছর, মানে আজকে ফেব্রুয়ারি মাসে নিলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে তোমার ভ্যালিডিটি শেষ হবে। তাহলে এটা নেওয়া বিশাল লাভ। স্যার আমি এসএসসিরই শুধু নেব, এসএসসিরই শুধু নিলে
তোমার পড়বে 498 টাকা। কেন নেবে বলো তো শুধু? স্যার আমি গ্রুপ ডি শুধু নেব। গ্রুপ ডি শুধু নিলে পড়বে 599 টাকা। কেন নেবে? বেঙ্গল সেন্ট্রাল নেওয়াই লাভ। আর কেউ যদি মনে করো আমি স্টেটেরও সব প্রস্তুতি নিচ্ছি, পুলিশের, পিএসসির সাথে এনটিপিসি, এসএসসি জিডি, তার জন্য একটাই মোক্ষম দাওয়াই, 1271 টাকা বেঙ্গল টাইগার। এর বাইরে কিছু নেই, যেখানে 22টার উপরে ব্যাচ আছে। তাই যদি তুমি সমস্ত প্রস্তুতি আগামী 1 বছর আমাদের সাথে নিতে চাও, অবশ্যই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও, বুঝিয়ে দিও, বলে দিও। চলো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে সুন্দর করে। চলো কি বলছে মন দিয়ে দেখো। যে সকালে হাঁটার সময় রাম 8 কিলোমিটার ঘন্টার পরিবর্তে 12 কিলোমিটার ঘন্টা গতিবেগে হাঁটলে 16 কিলোমিটার বেশি হাঁটতেন, রামের দ্বারা প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত? কি হিসেবে বলল? হিসেবটা কি এখানে? যে রাম 16 কিলোমিটার বেগে হাঁটলে, এই 12 কিলোমিটার বেগে হাঁটলে 16 কিলোমিটার এক্সট্রা যাবে, এর হিসেবটা কি, এর লজিকটা কি? অর্থাৎ রাম রোজ সকালে একটা নির্দিষ্ট সময় ধরে হাঁটে, সেই সময়টা আমি ধরে নিলাম টি সময়। টি সময়ে 8 কিলোমিটার বেগে একরকম দূরত্ব যেতে পারবে এবং টি সময় 12 কিলোমিটার বেগে আর এক রকম দূরত্ব যেতে পারবে। আমি বহুবার বলেছি, সময় যদি ফিক্স থাকে, গতিবেগ আর দূরত্ব কি সমানুপাতিক। গতিবেগ আর দূরত্ব, অর্থাৎ রাম প্রথমবার 8 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, পরের বার গেল 12 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা যদি গতিবেগের অনুপাত হয়, এটাই দূরত্বের অনুপাত। অর্থাৎ রাম প্রথমবার 2 ভাগ দূরত্ব যেতে পারে, পরের বার যায় 3 ভাগ, পরের বার এক্সট্রা কতটা যায়? 1 ভাগ। আর 1 ভাগ মানে কত বলা আছে? 16 কিলোমিটার। তাহলে 2 ভাগ কত হবে? 2 ইন্টু 16 স্যার। অর্থাৎ তার প্রকৃত প্রথমবার 8 কিলোমিটার বেগে সে কতটা পথ অতিক্রম করতে পারে? 32 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। আশা করি সকলের কাছে পরিষ্কার। বলো যদি কারো কোনো সংশয়, আশা করি তো নেই, কোথাও সংশয় থাকার কথাও নয়, ঠিক আছে? কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। বারবার আমি একটা কথা বলি, কনসেপ্টই শেষ কথা বলে। কনসেপ্ট ছাড়া এই পৃথিবীতে আর কিছু নেই, কনসেপ্টই শেষ। কারণ এই কনসেপ্টটি যদি না জানি, তাহলে আমাকে ভুজুং ভাজুং দিয়ে উত্তর বসাতে হবে, উত্তর মেলাতে হবে, তো সেটা আমরা চাই না। চলো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে দিয়েছি। এই নিম্নলিখিত রাশিটিকে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে প্রকাশ করুন। তাহলে দেখো, বহুবার বলেছি, আবার বলে দিচ্ছি, পৌনঃপুনিক থেকে কিন্তু প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি। 0.a পৌনঃপুনিক মানে a/9, 0.ab পৌনঃপুনিক মানে ab/99, ab/99, ওকে। 0.abc পৌনঃপুনিক মানে 0.abc পৌনঃপুনিক মানে abc/999। যতগুলো পৌনঃপুনিক মানেই আমার হরে 9 আসবে। এই একটা বলেছি তোমাদের, এই একটা বলেছি, আর একটা কি বলেছি? যদি এই রকম থাকে 0.ab, বি এর মাথায় শুধু পৌনঃপুনিক, দ্যাট ইজ ab-a/, পৌনঃপুনিকের জন্য নয়, পৌনঃপুনিক নেই তাই 0। যদি তুমি এই রকম কোনো কেস দেখতে পাও 0.ab বিসির মাথায় পৌনঃপুনিক, সেক্ষেত্রেও এবিসি মাইনাস, যার মাথায় নেই, দুটোর মাথায় পৌনঃপুনিক, দুটো নয়, একটার মাথায় নেই তাই 0। আর যদি এইরকম হয় স্যার 0.abc শুধুমাত্র সি এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এবিসি মাইনাস এবি, যার মাথায় পৌনঃপুনিক থাকবে না সেটা বি, বিয়োগ হয়ে যাবে। আর পৌনঃপুনিকের জন্য নয়, পৌনঃপুনিক নেই তাই 0। আশা করি সকলকে আমি বোঝাতে পারলাম। ক্লিয়ার? একদম এইটুকু পরিষ্কার। তাহলে আমরা এখানে প্রথমটা দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা মানে কি? 23/99। তারপরেরটা কি স্যার? 54/99। তারপরেরটা স্যার 3/9। ভুল করেও কাটবে না, আবার বললাম ভুল করেও কাটবে না, কাটার দরকারই নেই। লসাগু নিয়ে নাও 99। তাহলে এটা কত? 23 প্লাস 54 প্লাস স্যার কত বলো? প্লাস কত স্যার? 33। তাহলে 54 আর
2377, দ্যাট ইজ উপরে আসছে 110, নিচে আসছে 99। তাহলে পরিষ্কার হিসেব, উপরে হয়ে গেল 10, নিচে হলো 9। তাহলে আনসারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, 10/9 হয়ে গেল সঠিক উত্তর। কোন অপশানে আছে? অপশান সিতে আছে। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে এবং বোধগম্য হয়েছে আমার মনে হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যদি দেখি, পরের প্রশ্ন যদি আমরা চলে আসি। নেক্সট প্রশ্ন তোমাদের পছন্দের প্রশ্ন, ইয়েস, ভোটের প্রশ্ন পরীক্ষায় আসে এবং আসবেও বটে। একটি নির্বাচনে মোট বৈধ ভোটের একজন প্রার্থী 60% ভোট পেয়েছে। মোট ভোটের 5% অবৈধ, অর্থাৎ 5% ইনভ্যালিড। মোট ভোটের সংখ্যা 20,800 হলে যে প্রার্থী 60% ভোট পেলেন তার বৈধ ভোটের সংখ্যা কত? তাহলে টোটাল ভোট যদি 20,800 হয়, 5% যদি অবৈধ হয় বন্ধু, তাহলে নিশ্চয়ই 95% বৈধ ভোট। হ্যাঁ স্যার, ঠিক একদম। তার 60% কত? হাজার হাজার বার বলেছি পার্সেন্ট থেকে ফ্র্যাকশনটা মুখস্থ রাখো। দেখো ওয়ান লাইনার হয়ে গেল। দেখো এই শূন্যকে বিদায় জানালে এটা হয়ে গেল তোমার 19 এবং 3 19-এ হয়ে গেল 57। তাহলে 208 গুণ 57। দেখো তুমি একবারই চোখে দেখে বুঝতে পারছো 7 8 56। স্যার 56 তো এখানেও আছে, তাহলে যার কেউ নেই তার ডিজিটাল সাম আছে। দেখো এটা ডিজিটাল সাম 8 আর 2 10 1, এটা 7 আর 5 12, এটা ডিজিটাল সাম কত স্যার? 3। তাহলে পুরোটা ডিজিটাল সাম কত আসছে? 3। আমরা খোঁজার চেষ্টা করব প্রথম থেকে। 8 আর 1 9, 5 আর 1 6, 6 আর 6 12, এটা ডিজিটাল সাম 3 আসছে। দেখবো আমরা 5 আর 1 6, 6 আর 6 12, 13, ডিজিটাল সাম 3 আসছে না। 6 আর 1 7, ডিজিটাল সাম 3 আসছে না। 8 আর 1 9, 5 আর 1 6, 8 আর 6 14, ডিজিটাল সাম 3 আসছে না। একমাত্র অপশান এতেই ডিজিটাল সাম 3 আসছে। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল অপশান এ। পরিষ্কার সবার কাছে? বলবে সবার বোধগম্য হলো কিনা? আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে। ক্লিয়ার? একদম বলবে, একদম পরিষ্কার সবার কাছে। আশা করি কোনো সংশয় নেই, নেই কোনো সংশয়, নেই কোনো ভয়। চলো পরের প্রশ্নে আসি। নিচের কোন সংখ্যাটি 75 দ্বারা বিভাজ্য নয়? তাহলে সবার মাথার মধ্যে ঘুরছে 75 বলছে মানে আগে 25 খুঁজি, 25 দ্বারা কিনা। আর এই 75 মানে সবার আগে খুঁজবো 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 25-এ 75, আগে 3-এর গুণিতক কিনা। দেখ প্রথমেই চোখ আমার পড়ে গেছে এই 50-এর ক্ষেত্রে। প্রথম আমি অপশান এ বির দিকে তাকাচ্ছি না, পরে তাকাচ্ছি। আমি এটা দেখতে পাচ্ছি 6 আর 3 9, 5 আর 1 6, এটা 3 দ্বারা বিভাজ্য নয়, এটা 3 দ্বারা বিভাজ্য। 9 7 আর 7 14 আর 1 15, 5 আর 1 6, 3 দ্বারা বিভাজ্য। 7 আর 2 9, 5 আর 4 9, 7 আর 5 12, 3 দ্বারা বিভাজ্য। তাহলে একমাত্র অপশান সি হলো 3 দ্বারা বিভাজ্য নয়, তো আর তাকেও দেখব না। তাই এখানে জানতে চেয়েছিল নিচের কোন সংখ্যাটা 75 দ্বারা বিভাজ্য না। আশা করি প্রশ্নগুলো সব নতুন পাচ্ছ, কারণ আমি এগুলো রিপিট প্রশ্ন নয়, কারণ এগুলো একটু খুঁজে বার করা। যাই হোক, ভালো কথা। বেশ, পরের প্রশ্ন। একজন বিক্রেতা তার ক্রয় মূল্যে বিক্রি করার কথা বলে, দাদা আপনাকে কিন্তু আমি কেনা দামে মালটা দিয়ে দিলাম, আমি এতটুকু লাভ করলাম না। কিন্তু কাকাবাবুকে তোমরা নিশ্চয়ই জানো লাভ করবে কি করবে না। 100 গ্রামের পরিবর্তে 80 গ্রাম দিচ্ছে, তার মানে পরিষ্কার কথা 20 গ্রাম লাভ করছে প্রত্যেক 80 গ্রামে। তাহলে 100%-এ তার প্রফিট কত হয়? মোদ্দা কথা, কত হাজার হাজার বার করেছো বলো? তাহলে 4 25-এ 100, 25% হবে তার লাভের হার। কত? 25%। আশা করি সবার কাছে পরিষ্কার। বলো এনি ডাউট? ইফ দেয়ার এনি ডাউট বলবে, যদি কোনো সংশয় থাকে। থাকবে না, আশা করি থাকার প্রশ্নই আসে না। চলো, সুরজ জলে, স্থির জলে 24 কিলোমিটার ঘন্টা বেগে নৌকা চালাতে পারে। স্রোতের অনুকূলে নৌকা চালানোর তুলনায় স্রোতের প্রতিকূলে নৌকা চালানো 3 গুণ সময় লাগে। দেখো ফার্স্ট ইনফরমেশন কি দেওয়া আছে? নৌকার বেগ 24 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ কি? 24 কিলোমিটার পার আওয়ার বলা আছে। অনুকূলে যেতে প্রতিকূলে যেতে অনুকূলের চেয়ে 3 গুণ সময় বেশি লাগে।
অনুকূলে 1 ঘন্টা লাগলে প্রতিকূলে 3 ঘন্টা লাগে। এটা কিসের অনুপাত? সময়ের অনুপাত। দূরত্ব 1, তাহলে গতিবেগের অনুপাত কত? 3:1। তাহলে আমরা কি নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত বার করতে পারি না? একদম পারি স্যার। অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2। অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, 3 1 3 3 মাইনাস 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে নৌকার বেগ আমরা কত জানি? 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2 ভাগ 24 হলে 1 ভাগ 12, অর্থাৎ স্রোতের বেগ 1 ভাগ, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। আশা করি সবার কাছে একদম তেলের মতো জলের মতো পরিষ্কার হলো। ওকে, তো চলো চলে আসবো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমার স্ক্রিনে। যদি 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 49 টাকা হয়, তাহলে সুদের হার কত হবে? চলো এই অঙ্কটা আমি অঙ্কটা 30 সেকেন্ড তোমাদের সময় দিচ্ছি, করো দেখি। দ্রুত এই অঙ্কটা করো দেখি, দ্রুত, একদম দ্রুত করবে। হ্যাঁ, একদমই তাই। ভাবনাটা অপশান দেখেই আনতে হবে। এত সময় থাকবে না প্রত্যেকটা অঙ্ক লিখে লিখে করার। স্যার, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 14.49% যদি 7% করে হয়। তাহলে এই যে 0.49%, এই যে 0.49% হয় চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। স্যার এটা যদি 49 হতো তাহলে কি হতো? স্যার এখান থেকে যদি আপনি 100 তুলতেন তাহলে স্যার আপনি বলতেই পারতেন 1% মানে 100। তাহলে মূলধন স্যার 10,000 চলে আসছে, 100% মানে 10,000। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে সুদের হার কত ছিল? 7%। একটু এই জন্য বুদ্ধি ব্যবহার করতে হয়, আর ওই চারটা ঠোঁটস্থ রাখতে হয়, মুখস্থ রাখলেও উত্তর হবে না। ওই চারটা তোমাকে ঠোঁটস্থ রাখতে হবে একদম 1 থেকে 20% পর্যন্ত। চলো নেক্সট প্রশ্নে আসি। আবার বলছি, যদি প্রয়োজন বোধ করো যে আমার সাথে এসএসসি জিডি, এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, আরপিএফ, এমটিএস সব কিছুর প্রস্তুতি একসাথে নেবে, অবশ্যই এই নাম্বারে তুমি একটা হোয়াটসঅ্যাপ করে দিও, তোমার কাছে সরাসরি লিঙ্ক চলে যাবে। আর যদি মনে করো না কুপন কোড দরকার, SHUB, স্যার এটার প্রাইস কত? মাত্র 762 টাকায়। 10টার বেশি ব্যাচ, 1 বছরের ভ্যালিডিটি, আনলিমিটেড মক টেস্ট, কোনো পাসপ্রো নেওয়া লাগবে না। আর যদি মনে করো স্টেট আর সেন্ট্রাল একসাথে প্রস্তুতি নেবে, তার জন্য মাত্র 1271 টাকায় 22টার কাছাকাছি ব্যাচ। কুপন কোড স্ক্রিনে দেখতে পাচ্ছ, এমনিও তাও লিখে দিলাম SHUB, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও তুমি ডিসকাউন্টেড লিঙ্ক পাবে। এই লিঙ্কটা হলো ডিসকাউন্টেড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আর কুপন কোড ব্যবহার করতে হয় না। চলো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে। গোল্ডেন রুল 1। দেখো গোল্ডেন রুল 1 থেকে তুমি প্রবলেম অন এজ অথবা আয় ব্যয়ের অঙ্ক পাবেই, যে পি এর আয় আর কিউ এর আয়ের অনুপাত এত, ব্যয়ের অনুপাত এত, দুজনে সেম সঞ্চয় করে, তাহলে গোল্ডেন রুল 1 এখানে। তাহলে পি আর কিউ, পি কত আয় করে? পি আয় করে 8 অনুপাত আর কিউ আয় করে 11 অনুপাত। এটা ওদের ইনকামের অনুপাত। আর এক্সপেন্সের অনুপাত কত স্যার? 2:3। তাহলে দুজনেই 5,000 টাকা 50,000 টাকা সঞ্চয় করে, তাহলে দুজনের সেভিংসের অনুপাতটাও সেম হওয়া উচিত, একই অনুপাত সেভ করা উচিত, কিন্তু এখানে সে ঘটনা ঘটছে না। দেখো এখানে এটা 6 অনুপাত, এটা 8 অনুপাত। তাহলে কি করব? এখানে 1 দিয়ে গুণ করব, আর এখানে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। মনে আছে তো?
হ্যাঁ স্যার, তাহলে এটা হলো 8:11, এটা হলো 6:9। তাহলে এখানেই পরিষ্কার হয়ে গেল। এবার দুজনেই 2 অনুপাত করে সঞ্চয় করছে। তাহলে 2 অনুপাত কত? 50K, 50,000। 1 অনুপাত কত? 25K। তাহলে জানতে চেয়েছে 11 অনুপাত কার আয়? কিউ এর আয়। তাহলে 11 অনুপাত 11 ইন্টু 25 মানে 275 যেখানে আছে সেই অপশানটা তাকেই উত্তর করে বাড়ি চলে আসো। চলো নেক্সট প্রশ্ন তোমার স্ক্রিনে দিয়েছি। সুরজ এবং প্রভাকর যৌথভাবে শেয়ার বাজারে 11,000 টাকা লাভ করেছে। তারা এটাকে এমনভাবে ভাগ করার সিদ্ধান্ত নিল, সুরজের লাভের 3 ভাগের 1 ভাগ প্রভাকরের লাভের 5 ভাগের 2 ভাগের সমান হবে। তাহলে এখানে আমি সবসময় বলবো সতর্ক থাকার জন্য, যে আমি যেটা বলেছি সুরজ আর প্রভাকর সখী তুমি যার তুমি তার না, প্রভাকরেরটা নিয়ে নেবে সুরজ আর সুরজেরটা নিয়ে নেবে প্রভাকর। দেখো অনুপাত করো, উত্তর তোমার হাতের মধ্যে। তাহলে 6:5। তাহলে 11 অনুপাত মানে স্যার কত? 11 অনুপাত মানে 11,000 টাকা। তাহলে 1 অনুপাত কত স্যার? 1 অনুপাত 1,000 টাকা। কি জানতে চেয়েছে? প্রভাকর লাভ। প্রভাকর কত পেয়েছে? 5 অনুপাত। তাহলে 5 ইন্টু 1,000 কত হবে? 5,000 রুপিস। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে। কোন অপশানে আছে? অপশান সিতে আছে। বল, যদি কোনো সন্দেহ থাকে, যদি কোনো দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে বলবে। আশা করি থাকবে না। বলো, পরিষ্কার তো সবার কাছে? সো চলো নেক্সট কোয়েশ্চেনে আসি, পরের প্রশ্নে চলে আসি। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে 2, 5, 10 দ্বারা কোনটা বিভাজ্য? ঠিক আছে, 2, 5, 10 দ্বারা কোনটা বিভাজ্য? দেখো 10 দ্বারা বিভাজ্য হতে গেলে শূন্যকে রাখতেই হবে, শূন্য ছাড়া হবেই না। তো এখানে প্রশ্ন হওয়া উচিত, তাই না? ঠিক আছে তো একদম। আমি হলে দিতাম কোনটা 10 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, চল যাই হোক, পরের প্রশ্নে চলে আসি। 50টি পর্যবেক্ষণের গড় ছিল 36। দেখা গেল 48কে ভুল করে 23 নিয়েছিলাম। তার মানে কম নিয়ে ফেললাম না? কম নিয়ে ফেললাম। কতটা কম নিয়ে ফেললাম? 48কে ভুল করে 23 নিয়ে ফেলেছি। তাহলে আমরা কত কম নিয়ে ফেললাম? স্যার 25 কম নিয়ে ফেললাম। তাহলে কতজনের মধ্যে 25কে শেয়ার করতে হবে? 50 জনের মধ্যে। তাহলে আলটিমেটলি গড় কত বাড়বে? হাফ বাড়বে, অর্থাৎ 0.5 ছিল 36, বেড়ে 0.5 বেড়ে এখন গড়টা কত দাঁড়াবে? 36.5। আশা করি কারো বুঝতে কোনো সংশয় নেই। কোন অপশানে আছে? স্যার অপশান বিতে আছে। ক্লিয়ার সবার কাছে? এনি সংশয় থাকলে বলবে, যদি কোথাও সংশয় থাকে আমাকে বলবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম 50টি বিজোড় সংখ্যার গড়। দেখো এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে, দেখে মনে রাখতে হবে যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কত? মনে রাখতে হবে n ইন্টু n+1। n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত? স্যার n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি তোমাকে জেনে রাখতে হবে n স্কোয়ার। তাহলে সমষ্টি যদি n স্কোয়ার হয় তাহলে গড় কত হবে? বাই n। তাহলে দ্যাট ইজ n সংখ্যক বিজোড় সংখ্যার গড়, প্রথম n সংখ্যক কত? n, অর্থাৎ 50টা যদি হয় 50 উইল বি দ্য এভারেজ। আশা করি কারো বুঝতে কোনো সন্দেহ নেই। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল n ইন্টু n+1/2, 1 থেকে বর্গগুলোর যোগফল, ঠিক আছে, n ইন্টু 2n+1, এই n+1 2n+1/6 করতে হবে। আরেকটা n ইন্টু n+1 যেটা কিউবের বলে n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার। তো এই পুরোটা তোমাকে এইগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আগেও করিয়েছি। দেখো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে। একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী পাশ করেছে, আর ফেল টু করা স্টুডেন্ট হলো 240 জন। তাহলে পাশ করলো কতজন? তাহলে দেখো 60% পাশ করেছে, তাহলে ফেল করেছে কত? 40%। তাহলে 40% ফেল করলে টোটাল স্টুডেন্ট কত?
টোটাল স্টুডেন্ট স্যার, তাহলে 1% কত স্যার? 1% হলো 6। এই যে মুখের মধ্যে আমার চলে এলো টোটাল স্টুডেন্ট, উত্তর করে দিয়ে চলে এলাম 600, এবং এইখানে প্রশ্নটা দেওয়ার কারণ এটা, এবং 600 দেওয়ার সম্ভাবনা 88% মানুষের সম্ভাবনা, কারণ কারণ স্যার প্রথমেই 600 আছে, কিন্তু প্রশ্নটা শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? দ্য নাম্বার অফ কি জানতে চেয়েছে? দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড। তাহলে কতজন পাশ করেছিল? 60% পাশ করেছিল। তাহলে পাশ করেছিল, পাশের সংখ্যা জানতে চেয়েছে, ফেলের সংখ্যা নয়। 360 হয়ে যাবে সঠিক উত্তর। টোটাল কিন্তু জানতে চাইনি, আবার বললাম, তাই জন্য সাবধান রহে, সতর্ক রহে। ঠিক আছে প্রশ্ন পড়ার ক্ষেত্রে। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো, জাস্ট মজা করছি, ঠিক আছে। একটি রম্বসের পরিসীমা 68 সেন্টিমিটার, একটি কর্ণ 30 হলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রে বহুবার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। রম্বসের ক্ষেত্রে এই যে রম্বস বাবা জীবনকে দেখতে পাচ্ছ, এই রম্বসের প্রত্যেকটা বাহু সমান, এই রম্বসে 2 পিস কর্ণ থাকে, এই 1 পিস কর্ণ রম্বসে রয়েছে, এবং ঠিক একই রকমভাবে রম্বসে ঠিক আর 1 পিস কর্ণ রয়েছে, এবং মনে রাখতে হবে এই দুটো কর্ণ পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে একটা কর্ণ যদি 30 হয়, তাহলে এই পার্টটা 15, এই পার্টটা 15। রম্বসের 4টে বাহু সমান, তাহলে আমি বলতে পারি পরিসীমা 4a যদি 68 হয়, তাহলে বলতে পারি a কত স্যার? 17। তাহলে প্রত্যেকটা বাহু কত হয়ে গেল? রম্বসের প্রতিটা বাহু 17 হলো। তাহলে ভালো করে খেয়াল করো, এটি একটি সমকোণী ত্রিভুজ, আর যদি তোমার ট্রিপলেট জানা থাকে তাহলে তুমি বলতে পারবে যে এটা 15, এটা 17 হলে ইট মাস্ট বি 8, তাহলে এটা 8 হলে এটাও 8। তাহলে রম্বসের দুটো কর্ণ তুমি পেয়ে গেলে, একটা 30 আর একটা 16। আর রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই হচ্ছে ম্যাজিকের মতো অঙ্ক। তাহলে আশা করি বোঝাতে পারলাম। তা কত হয়ে গেল রম্বসের ক্ষেত্রফল? 240 মিটার বা সেন্টিমিটার স্কোয়ার। আছে কি? হ্যাঁ, অপশন বিতে আছে। চল নেক্সট প্রশ্নে চলে আসবো, পরের প্রশ্ন। এ কর্মী হিসেবে বি এর দ্বিগুণ দক্ষ, তারা দুজনে একত্রে কাজটা করতে পারে 14 দিনে, এ একা কদিনে করবে? পরিষ্কার কথা, এ বি এর থেকে দ্বিগুণ দক্ষ, এ কর্মী হিসেবে বি এর দ্বিগুণ দক্ষ, তাহলে বি একটা কাজ করতে পারলে এ কটা কাজ করতে পারে? 2টো। ওরা এক এক দিনে কটা কাজ করে? 3টে। আর দুজনে মিলে একসাথে করলে কদিনে করতে পারতো? স্যার 14 দিনে করতে পারতো। তাহলে এক এক দিনে 3টে, 14 দিনে পুরো কাজটা নামায় কত? 42টা কাজ। আর এই কাজের দায়িত্ব কে কাঁধে তুলে নেবে হচ্ছে এ একদিনে 2টো করতে পারলে 42টা করতে এর একার সময় লাগতো 21 দিন। কোন অপশানে আছে? অপশন বিতে আছে। ওকে, তো চলো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে। একটি বিদ্যালয় 40 জন শিক্ষার্থী ছিল, 52 কেজি শিক্ষক, ওজন 52 কেজি ছিল গড়। শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত হলে 500 গ্রাম টোটাল গড়ে বৃদ্ধি পায়। মানে আমার মতো লোক। 500 গ্রাম মানে কত? 500 গ্রাম মানে স্যার হাফ কেজি। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই, হাফ কেজি করে গড় বাড়ে। তাহলে 52 তো সেই লোকটার থাকবেই, 52 তো থাকবেই। টোটাল লোক বেড়ে গিয়ে কত হয়ে গেল? 40-এর জায়গা হয়ে গেল 41, আর প্রত্যেকের হাফ করে বেড়েছে। তাহলে কত স্যার? 52 প্লাস 20.5। তাহলে মাস্টারের ওজন কত? মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি। তাহলে 72.5 হয়ে গেল মাস্টার অর্থাৎ শিক্ষকের ওজন। আশা করি সবার কাছে একদম পরিষ্কার হয়েছে। যদি সংশয় থাকে বলবে, সংশয় থাকলে কমেন্টে জানাবে। অবশ্যই আমি তোমাদের সংশয় নেওয়ার চেষ্টা করব। ওকে, অবশ্যই আমি তোমাদের সংশয় নেওয়ার চেষ্টা করব। তাই একটা কথা বলবো, এই যে সেরা 20টা প্রশ্ন করলাম, আশা করি
তোমাদের মঙ্গলে লাগবে আমি তোমাদের জন্য ভেবে, এবং চেষ্টা করব আস্তে আস্তে মাঝে মাঝে এই ক্লাসগুলো রেকর্ড আপলোড করার, কারণ টাইম খুব বড্ড কম। রেলের ক্লাস, স্টেটের ক্লাস করার পর আমার হাতে সময় থাকে না, এত পেইড ব্যাচ থাকে। তো এই টপ 20 প্রশ্ন করে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর যদি তুমি এনটিপিসি গ্রুপ ডির প্রিপারেশন করতে চাও, করতেই পারো, যদি ভরসা রাখো তাহলে করো, না হলে দরকার নেই, কেন করবে। অবশ্যই এই নাম্বারে আমি কমন টমন দিই না, আমি শেখাতে পারি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। সেন্ট্রালের সমস্ত ব্যাচ 1 বছরের জন্য মাত্র 762 টাকায় এবং আনলিমিটেড মক টেস্ট থাকবে। শুধু তাই নয়, তুমি যদি বেঙ্গল টাইগার নিয়ে নাও না, বেঙ্গল টাইগার যদি তুমি নিয়ে নাও, তাহলে তুমি 1271 টাকায় তুমি টোটাল টেক্সট বুকে অল ব্যাচ, যত ব্যাচ আছে সব ব্যাচ তো পাবেই, আপকামিং যত নতুন ব্যাচ ঢুকবে তত তোমার ঝুলিতে, তোমার ঝুলি মানে তোমার এই টেক্সট বুক অ্যাপে কন্টিনিউ তোমার মধ্যে ব্যাচ অ্যাড হতে থাকবে। তার মানে এইরকম পরিষ্কার ব্যাপার, এখানে তোমাকে আর আগামী 1 বছরে যদি নতুন আরও 4-5টা ব্যাচ ঢোকে, তোমাকে আর কিনতে হবে না, আমরা এখানে ইনক্লুড করিয়ে দেব। তাই যদি প্রয়োজন বোধ করো যে তুমি স্টেট সেন্ট্রাল সব কিছুর প্রস্তুতি নেবে, অবশ্যই এই নাম্বারে একটা হাই পাঠিয়ে বলো আমাকে বেঙ্গল টাইগারের লিঙ্কটা দিন। তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হোক, ভালো হবে আমি আশা রাখছি। আমি চেষ্টা করব তোমাদের পাশে সবসময় থাকার। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই ধরনের অঙ্কগুলো আমার হচ্ছে না স্যার, কাইন্ডলি যদি এই অঙ্কগুলো আপনি পরের একটা সেশনে ইমিডিয়েটলি, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব একটা ভিডিও বানিয়ে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেওয়ার, বা সেই অঙ্কগুলো সেই ধরনের সেই টাইপের যত প্রশ্ন হয় আমি তোমাদের কমপ্লিট করে দেওয়ার। তাই আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, এবং এই যে পুরো ক্লাসটা করালাম, এই যে 20টা প্রশ্ন, এই টপ 20 প্রশ্নের পিডিএফটা কোথায় পাবো? এই টেলিগ্রাম চ্যানেলে পাবো। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, করে নিও। তোমাদের জন্য, তোমাদের চ্যানেল, আমার নয়, এখানে তোমাদের সমস্ত পিডিএফ আমি এখনো পর্যন্ত 2023 সালের অক্টোবর মাসে এই পিডিএফ, এই টেলিগ্রাম চ্যানেলটা তৈরি হয়েছিল, সেদিনের থেকে যত পিডিএফ আপলোড করেছি আজও একটা পিডিএফ আমি ডিলিট করিনি। এরকম নয় যে পিডিএফ দেবো না, এরকম নয় যে জাস্ট আমি তোমাদের সাথে ওই নিছক ছলনা করার কোনো ব্যাপার নেই। সব তোমাদের জিনিস, তোমরা জয়েন করে নিও, ছড়িয়ে দিও, পারলে এটাই অনুরোধ, একটু ছড়িয়ে দিও, কারণ এই প্রসার তোমাদের মঙ্গল কারক। তোমরা ভাবো হয় তোমরা প্রসার করতে চাও না, না অনেকে জেনে যাবে, কারণ এই হেলদি কম্পিটিশনটা সবার দরকার। তাহলে আসি যুদ্ধবাজগণ, যুদ্ধবাজরা যুদ্ধ করতে জানে, তারা যুদ্ধ করে আসবে। অবশ্যই জানিও কেমন হলো তোমাদের পরীক্ষা। যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিও, আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে নিও সমস্ত ক্লাসের নোটিফিকেশান সবার আগে পেতে। জয় হিন্দ।